মন যখন যেদিন থেকে পথ চলতে শুরু করলো তখন থেকে আমরা অনেক ইমেল পেয়েছি, অনেককে পার্সোনাল যোগাযোগের মধ্য দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন পেরেন্টিং নিয়ে যদি আমরা কিছু বলতে পারি। সেখান থেকে আমাদের ভাবনা শুরু হয় এই 5 নম্বর এপিসোড পেরেন্টিং নিয়ে। কিন্তু পেরেন্টিং তো ছোট্ট একটা বিষয় নয়, অনেক কিছু আছে। বিশেষ করে যে ধরনের মানুষেরা আমাদের কাছে আসছে তাদের বাচ্চাদের নিয়ে কম বয়সী থেকে বেশি বয়সী পর্যন্ত অনেক ক্ষেত্রে মনে হয়েছে পেরেন্টিং যে বিশেষ টিপসগুলো আমরা দিই সেই টিপসেরও বাইরে অনেক কিছু থাকে। এবং পেরেন্টসরা যদি তাদের সন্তান সন্ততি হওয়ার আগেই সেগুলো নিয়ে একটু ভেবে রাখতে পারতেন, সেগুলো নিয়ে তাদের কাছে একটা যদি ক্ল্যারিটি থাকতো, পেরেন্টিংসের কিছু পিলার্স নিয়ে যদি তারা ভাবনা চিন্তা করতে পারতেন, তাহলে হয়তো পেরেন্টিংটা তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যেত। তাই আজকের এই 5 নম্বর এপিসোডে পেরেন্টিংসের সেই পিলার্সগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইব, পেরেন্টিংসের গোড়ার কথা নিয়ে আলোচনা করতে চাইব। এবং এই গোড়ার কথা বলতে গিয়ে যে ভাবনাগুলো আমাদের মধ্যে হয়তো তৈরি হবে সেগুলো শুধু যারা পেরেন্টস তাদের জন্য প্রযোজ্য নয়, যারা ভবিষ্যতের পেরেন্ট তাদের জন্য, যাদের ছোট ছোট শিশু আছে তাদের জন্য, এবং যাদের ছেলেমেয়েরা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে তাদের জন্য সেই ভাবনাগুলো হয়তো কিছু না কিছু প্রয়োগ জগাবে। তাই চলুন আমরা সেই পেরেন্টিং নিয়ে আমাদের আলোচনার মধ্যে ঢুকে যাই। পেরেন্টিং এর গোড়ার কথা যেমন আমরা শুনছিলাম, অনেক সময়তেই আমাদেরকে আগে থেকে কেউ বলে দেন না, বা আমরা নিজেরাও সিরিয়াসলি ভেবে দেখি না। সেই ধরনের কিছু কথা নিয়ে আমরা আজকেও একটা অ্যাক্রোনিম তৈরি করেছি। RISE, রাইজ। আর আর ফর রোল ট্রানজিশন, অর্থাৎ একটা রোল থেকে আর একটা রোল, একটা ভূমিকা থেকে আর একটা ভূমিকায় আসা। যেমন ধরুন, আমরা যখন স্কুলে পড়ি তখন আমরা ছাত্র ছাত্রী, সেখান থেকে আমরা কলেজে যাচ্ছি, তখন আমরা ছাত্র বা ছাত্রী থাকছি, ভূমিকায় সামান্য তফাৎ হচ্ছে। এরপরেই একটা মেজর রোল চেঞ্জ হয়। সেটা হয় চাকরি ক্ষেত্রে আমরা যাই, বা বিবাহ সূত্রে আবদ্ধ হই, এবং এরপরেই একটা অবশ্যম্ভাবী জিনিস চলে আসে, দ্যাট ইজ প্যারেন্টিং, মা বা বাবা হয়ে যাওয়া। প্রতিটা ভূমিকায় আমাদের কাছে নতুন নতুন দাবি নিয়ে আসে, যাকে আমরা রোল ডিমান্ড বলি। বিয়ের পর এই যে প্যারেন্টহুড, এটার দাবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমাদের ফ্যামিলি লাইফ সাইকেলের মধ্যে যদি আমরা ধরি, প্রথমটা হানিমুন পিরিয়ড, যেখানে সবটাই ভীষণ রঙিন। তারপরেই ফ্যামিলি লাইফ সাইকেলের নেক্সট ফেজ চলে আসে প্যারেন্টিং, এবং সেখানে আমরা শুনি যে একটা বাচ্চা আসবে, বাড়িতে থাকবে, খেলবে, দারুণ একটা ব্যাপার। এবং সবার কাছ থেকে যেই গল্পটা আসে, দিজ আর অল হোয়াইট স্টোরিজ, মানে সব ভালো ভালো গল্প। কিন্তু তার সাথে যে রোল ডিমান্ডগুলো থাকে, যে স্যাক্রিফাইসেসগুলো থাকে, কম্প্রোমাইজেসগুলো থাকে, জীবনটা যেভাবে পাল্টে নিতে হয়, সেগুলো নিয়ে আমরা শুনি। কিন্তু সেগুলো আমরা কতটা প্রস্তুত থাকি সেই ডিমান্ডগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য, দ্যাট ইজ ওয়ান। যে আমার নতুন রোল ডিমান্ডটার জন্য আমি কতটা প্রিপেয়ার, এই রোল ট্রানজিশনটা কতটা স্মুথ হবে, তা ডিপেন্ড করে আমাদের নলেজ অ্যাবাউট দ্যাট রোল। তার সাথে যেটা ডিপেন্ড করে, দ্যাট ইজ আমি যেই রোলটা ফেলে এলাম, আমার আগের যেই রোলটা ছিল, আমি যেই ভূমিকায় স্বচ্ছন্দ ছিলাম, সেটাকেও আমাকে ফেলে আসতে হয়। এবং সেই ভূমিকাটাকে নিয়ে মন খারাপ করা, বা স্মৃতিচারণ করা, বা ইস কি ভালো ছিলাম, ওই সময়টা কি ভালো ছিল, এটাকে আমরা বলি মোর্নিং অফ দ্য প্রিভিয়াস রোল। আগের রোলটাকে নিয়ে যে ভালো লাগার গল্পগুলো, এই প্যারেন্ট হওয়ার পর মনে হয় সেগুলোও করা যায় না। কারণ সবাই আমাকে জাজ করতে শুরু করে দেবে, ও তার মানে বাচ্চা হয়েছে, তুমি খুশি নও। তো সেই ভয়ে অনেক সময়তেই আমরা এই প্রিভিয়াস রোলের মোর্নিংটা করে উঠতে পারি না। কিন্তু একটা নতুন রোলকে অ্যাকসেপ্ট করার জন্য পুরনো রোলটাকে মোর্ন করা, এবং সেখান থেকে স্মুথলি এসে নতুন রোলটাকে অ্যাকসেপ্ট করা, উদযাপন করাটা খুব প্রয়োজন। সাধারণত প্যারেন্টিংয়ের আগের রোলটা থাকে বিবাহিত জীবন। তাহলে অলরেডি ম্যারিড লাইফ বা বৈবাহিক জীবন একটা নতুন রোলে আমরা এসেছি। সেই ভূমিকার সাথে অভ্যস্ত হতে হতে মানুষের কিন্তু বেশ সময় লেগে যায়।
এবং তারপরেই যদি একটা রোল ডিমান্ড খুব তাড়াতাড়ি চলে আসে অ্যাজ এ প্যারেন্ট, তাহলে অনেক মানুষই কিন্তু সেখানে একটা সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরুন, প্রেগনেন্ট হওয়ার আগেও তো আমাদের বিভিন্ন ভূমিকা থাকে। কেউ হাউসওয়াইফ থাকেন, কেউ লেখিকা থাকেন, কেউ অফিসে কর্মরত থাকেন। তো ধরুন একজন লেখিকা, তিনি যখন অবসর সময় পেতেন টুকটাক লেখালেখি করতেন। যিনি হাউসওয়াইফ অবসর সময় পেলে হয়তো একটু টিভিটা চালিয়ে দেখতেন, গানটা শুনতেন। একজন পুরুষ মানুষ, তিনি যদি অফিস থেকে ফিরছেন তাহলে তিনি হয়তো বন্ধুদের সাথে গল্প করতেন, বা কেউ কেউ ক্যাফে, রেস্টুরেন্ট, অনেক কিছু। অবসর সময়ে কাটানোর অনেক রকম পদ্ধতি তখন ছিল। যখন পেরেন্ট হচ্ছেন তখন কিন্তু এই রোলগুলো খুব বদলে যায়। এই রোজকার যে জীবনযাত্রা, সেগুলো কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায় এবং অনেকেই সেটা আগে থেকে রিয়েলাইজ করে উঠতে পারেন না। তাই কতদিন আমি আমার বৈবাহিক জীবন বা প্যারেন্ট হওয়ার আগের জীবনটা সেলিব্রেট করব, পালন করব, উদযাপন করব, এবং কখন আমরা প্যারেন্টহুডে ঢুকতে চাইবো, যেটা আরও একটা অন্য রকম উদযাপন, সেটা কিন্তু প্যারেন্টসরাই সঠিক বুঝতে পারবেন, রিয়েলাইজ করবেন যে এইটা আমার রোল ট্রানজিশনের সঠিক সময়। আই আই ফর ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন। কি ইন্ট্রোস্পেক্ট করা হবে? যে কেন আমি প্যারেন্ট হতে চাই, বা কেন একজন মানুষ প্যারেন্টহুডটাকে অ্যাকসেপ্ট করবেন, তার উদ্দেশ্যটা কি, তিনি কিভাবে দেখছেন প্যারেন্টহুডকে। বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলে দেখা যাবে কেউ বলছেন যে সবাই বললো যে এইটাই বেস্ট সময়, তার জন্য আমি প্যারেন্ট হওয়ার ইচ্ছে রাখলাম। কিছু মানুষ বলে থাকেন যে আমার পরবর্তী প্রজন্ম আমি রেখে যেতে চাই, আমার কাজ, আমার নাম, আমাদের পদবি, আমাদের বংশ রক্ষার জন্য। এটা তো খুব কমন আনসার। তাছাড়া কারোর মনে হতে পারে যে আমার জীবনে যা অপূর্ণ ইচ্ছা ছিল সেগুলোকে পূর্ণ করার জন্য আমার সন্তানের খুব প্রয়োজন ছিল। কারোর মনে হতে পারে যে আমার আর কোনো অবলম্বন নেই, আমার সন্তানই একমাত্র আমার অবলম্বন হতে পারে, অতএব আমার সন্তান ধারণ করার দরকার ছিল। এবার আমরা যদি ভেবে দেখি, এই যে 4-5 জন তারা বিভিন্ন পারপাস থেকে প্যারেন্টিংকে দেখছেন, প্যারেন্ট হওয়ার ইচ্ছা রাখছেন, তাদের প্রত্যেকের প্যারেন্টিং স্টাইল কিন্তু বিভিন্ন হবে এবং তাদের এই মিনিং বা তাদের এই পারপাসগুলো দ্বারা ইনফ্লুয়েন্সড হবে। তাহলে একটা সন্তানকে বড় করে তোলার মধ্যে বাবা মায়ের পারপাস বা মিনিং ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। কিন্তু বেশিরভাগ সময়তেই দেখা যায় যে আমরা প্যারেন্টহুড নিয়ে ভাবি না। কেন আমি প্যারেন্ট হতে চাই, এই প্রশ্নটাই, এই ইন্ট্রোস্পেকশনটাতেই আমরা যাই না। যেমন শুরুতেই বলছিলাম যে বিবাহের পর অবশ্যম্ভাবী হিসেবে যেন প্যারেন্টহুডটা চলে আসে, কিন্তু এটা জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিশন, যেটা আমরা নিজেকে ইন্ট্রোস্পেক্ট না করেই করে ফেলি। বরং আপনারা যদি অ্যান্টি ন্যাটালিজমের কনসেপ্টটা জানেন, যে যারা সন্তান ধারণ করতে চান না, বায়োলজিক্যালি যারা সন্তান ধারণ করতে চান না, তারা কিন্তু তাদের এই ধারণায় অনেক বেশি স্পষ্ট। তারা হয়তো ভাবছেন আমি পপুলেশন ইনক্রিজ করতে চাই না। কেউ মনে করেন বিভিন্ন বিলিফ সিস্টেম আছে, এগুলো শুনতে অবাক লাগতে পারে কিন্তু এগুলো আছে এবং তারা সেগুলোকে বিশ্বাস করেন যে এটা একটা সিন, সন্তান ধারণের প্রক্রিয়াটা একটা সিন, পাপ, অতএব আমি বায়োলজিক্যাল প্রসেসে সন্তান ধারণ করবো না। কারোর কিছু সোশ্যাল মিনিং থাকতে পারে যে না, এত সন্তান তো পৃথিবীতে আছে, আমি সেখান থেকে অ্যাডপ্ট করবো, দত্তক নেব, আমার নিজে বায়োলজিক্যালি আমি নাই প্যারেন্ট হলাম। তারা প্রত্যেকে কিন্তু সন্তান ধারণ বা প্যারেন্টিং এই বিষয়গুলো নিয়ে ভেবেছেন। সেরকম যারা পেরেন্ট হচ্ছেন তারাও কি সন্তান ধারণ, প্যারেন্টিং এই জিনিসগুলো নিয়ে এতটাই সিরিয়াসলি ভেবেছেন? তাহলে তো অনেকগুলো জিনিসই ইন্ট্রোস্পেক্ট করতে হয়, যেগুলো আমরা ধীরে ধীরে আসবো। এই ইন্ট্রোস্পেকশনটা কেন এত প্রয়োজন? কারণ আমার পারপাসটা, আমার মিনিংটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, এই ক্ল্যারিটিটা কিন্তু আমাকে ফার্দার ক্ল্যারিটি দেবে আমি সন্তানের প্রতি কী ধরনের অ্যাটিটিউড রাখবো এবং তার কাছ থেকে আমার ডিমান্ড কী থাকবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু
আমার পারপাস অফ প্যারেন্টিংয়ের সাথে ইন্টার রিলেটেড, এবং এর দ্বারা সন্তান প্রতিপালনে সন্তান কতটা স্ট্রেসড ফিল করবে, কতটা হ্যাপিলি থাকবে, কতটা সে স্বচ্ছন্দ বোধ করবে তার বাবা মার সাথে, এই প্রতিটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। থার্ড পিলার অফ প্যারেন্টিং, তাকে আমরা বলছি এস বা সাপোর্ট সিস্টেম। আমরা মনে করি যে প্রত্যেক প্যারেন্টই তার সন্তানের জন্য ভালো চায়, কিন্তু বেশিরভাগ সময়তেই তাদের যে সমস্যাগুলো তৈরি হয় আমরা দেখেছি যে সেগুলো স্ট্রেস জনিত, মানে প্যারেন্টিংয়ের এই চাপটা তারা সামলে উঠতে পারছেন না, এবং সেখান থেকে প্যারেন্টিংয়ের এই সমস্যাগুলো বা চ্যালেঞ্জেসগুলো তাদের কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে। এবং স্ট্রেসের ডেফিনেশন হলো যে যখন সিচুয়েশনাল ডিমান্ডটা আমার ক্যাপাসিটির থেকে বেশি হয়ে যায়, মানে আমি ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, আমার সিচুয়েশন যেটা আমার থেকে দাবি করছে, যেভাবে আমাকে বিহেভ করতে বলছে, আমি পেরে উঠছি না। সেখানে স্ট্রেস ম্যানেজমেন্টের গোড়ার কথা হলো সাপোর্ট সিস্টেম। আমাকে কিন্তু অল্টারনেটিভ সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, আদারওয়াইজ আমার একার রিসোর্সে এটা হয়ে উঠছে না। এবং এটা অ্যাকনলেজ করা যে হ্যাঁ সত্যিই তো এটা এমন একটা কাজ, এটা একটা হিউজ কাজ, সেখানে আমার বিভিন্ন মানুষের সাপোর্ট সত্যিই দরকার হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে মায়েরা ভীষণ অপরাধ বোধে ভোগেন যে আমি পুরোটা ম্যানেজ করে উঠতে পারছি না, এবং কোথাও একটা তাদের মনে হয় যে তারা জাজড হবে যদি উনি সাপোর্ট সিক করেন। সবাই তাকে বলবে যে ও তুমি তো ভালো মা হতে পারবে না, বা একই জিনিস হতে পারে একজন বাবার ক্ষেত্রে, তিনি যদি না পেরে উঠছেন তাহলে তারও মনে হতে পারে যে না আমাকে তো পারতেই হবে, না হলে তো আমি ভালো বাবা হব না। এবং এই ভালো মা বা ভালো বাবা, এই যে কিছু কনসেপ্ট আমাদের মাথায় ঢুকে গেছে, এইটার কারণে কিন্তু আমরা নিজেদের স্ট্রেস লেভেলটাকে বাড়িয়ে ফেলি, এবং আমরা এই পুরো প্যারেন্টিং সিস্টেমটাকে মানে প্যারেন্টিংটাকে এনজয় না করে জিনিসটাকে একটা চাপের মধ্যে ফিল করতে থাকি সবসময়। এই সাপোর্ট সিস্টেমগুলো বিভিন্ন হতে পারে, যেরকম একটা ফিজিক্যাল সাপোর্ট সিস্টেম হতে পারে, মানে মা বাবা এরা যখন আছেন তারা পারছেন না তাদের সাথে, মানে তারা ওয়ার্কিং, তাদের বিভিন্ন অন্য কাজ আছে, তারা চাইছেন আরও কিছু মানুষ থাকুন, সেখানে গ্র্যান্ড প্যারেন্টসরা একটা সাপোর্ট সিস্টেম অবশ্যই বেশিরভাগ বাড়িতেই সেটা পেয়ে থাকেন। যেখানে সেটা পসিবল নয় সেখানে অ্যাটেন্ডেন্ট থাকেন, কিছু ক্ষেত্রে ডে কেয়ার। কিন্তু সমস্যা হয় যে আমরা অনেক সময় এই সাপোর্টগুলোকে সিক করি না, আগে যে কারণগুলো বলছিলাম সেই কারণে আমরা ভাবি না যে এটারও প্রয়োজন আছে। আমরা যদি একটু রিল্যাক্সড হয়ে প্যারেন্টিংটাকে করতে পারি তাহলে কিন্তু প্যারেন্টিংয়ের কোয়ালিটি অনেক বেটার হবে। যেরকম ফিজিক্যাল সাপোর্ট সিস্টেম বললাম, সেরকম ইমোশনাল সাপোর্ট সিস্টেমের খুব প্রয়োজন। আমি 4 জন মানুষ হয়তো বাড়িতে পেয়ে গেলাম সাপোর্ট করার জন্য, ফিজিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য, কিন্তু আমি ইমোশনাল সাপোর্টটা সেখান থেকে পাচ্ছি না। সেখান থেকে হয়তো আমাকে বিভিন্ন রকম ক্রিটিসিজম শুনতে হচ্ছে, তুমি এটাও পারছো না, এটুকুও পারছো না, এই ধরনের কিছু চলে আসতে পারে। সেটার সময় আমার বন্ধু বান্ধব, প্যারেন্টিং কনসালটেন্ট মানে প্রফেশনালস, তারাও কিন্তু হেল্পফুল বা তারাও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট সাপোর্ট সিস্টেম হলো নলেজ। নলেজ বলতে আমরা যদি কোনো জিনিস সম্পর্কে জানি, ইনফরমেশন যথেষ্ট আমাদের হাতে থাকে, আমরা কিন্তু কম স্ট্রেসড ফিল করি, আমরা অনেক বেশি প্রস্তুত বোধ করি সেই বিষয়টাকে মোকাবিলা করার জন্য। সেই নলেজটা থ্রু বুকস হতে পারে, থ্রু এরকম ইউটিউব চ্যানেলস হতে পারে, প্রি প্রেগনেন্সি, প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। আমরা কতজন প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করি প্যারেন্ট হওয়ার আগে বা পরে, কিন্তু আমরা যদি এই রিসোর্সগুলো, নলেজ রিসোর্সগুলো ইউজ করতে পারি, আমরা কিন্তু অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করব প্যারেন্টিংয়ের ব্যাপারে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। একজন মহিলা, তার কিছু মাস হলো, 6-7 মাস হবে, পুত্র সন্তান হয়েছে। তিনি, তার হাজব্যান্ড এবং তার শাশুড়ি মা একসাথে বাড়িতে থাকেন। ভদ্রমহিলা পিএইচডি করছেন এবং তার সাবমিশনও খুব সামনে। সারা রাত জাগতে হচ্ছে, তার সাথে দুপুরবেলাও অনেক সময় ঘুম হচ্ছে না, সারাদিন বাচ্চার টেক কেয়ার করতে হচ্ছে। ভদ্রমহিলার স্বাভাবিকভাবেই স্ট্রেস ভীষণ বেড়ে গেছে।
তো উনি একদিন দুপুরবেলা তার হাজব্যান্ডকে বলছেন ছুটির দিন, আজকে তুমি একটু বাচ্চাটাকে দেখো, আমি আমার কাজটা একটু করি, আমি একটু রেস্ট নিই দুপুরবেলা। তো সেখানে শাশুড়ি মা এসে বললেন যে না, ও কি করে পারবে, ছেলেরা কি পারে বাচ্চাদের দেখতে, আমি দেখছি বলে শাশুড়ি মা বাচ্চাটিকে নিয়ে গেলেন। কিন্তু যথারীতি আধ ঘন্টা পরেই তার আর মনে হচ্ছে তিনি আর পারছেন না সামলাতে, এবং তিনি দেখতে এলেন বৌমা কি করছেন। বৌমা তখন একটু রেস্ট নিচ্ছেন, এবং অবভিয়াসলি সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে জাজমেন্ট, যে দুপুরবেলা তুমি পড়ে পড়ে ঘুমোবে, সেখানে আমাকে দেখতে হবে বা আমার ছেলেকে দেখতে হবে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ভীষণ কমন, আমরা সবাই হয়তো ফেস করে থাকি। এবং এটার পরিণতি কি হবে, কিছুদিন পর ভদ্রমহিলা যুদ্ধ করবেন, তার সমস্ত ফিজিক্যাল স্ট্যামিনা দিয়ে তিনি চেষ্টা করবেন যে বাচ্চা সামলাতে, তার পিএইচডির কাজ করতে, তার ওয়ার্ক ফ্রম হোম করতে, সবটা একসাথে ম্যানেজ করতে। তারপর পারবেন না, তখন সবাই মিলে বলবে তাহলে তুমি চাকরিটাই ছেড়ে দাও বা পিএইচডিটাই ছেড়ে দাও। তিনি তাই করবেন। এবং তারপর কি হবে, তার ছেলে বড় হবে, তিনি তাকে বলবেন যে তোর জন্য আমি এই স্যাক্রিফাইস করেছি, অতএব তোকে আমার জন্য এটা এটা করতে হবে। ছেলের বিয়ে হবে, তিনি বলবেন যে আমি আমার ছেলের জন্য এটা এটা করেছি, অতএব ছেলের ওপর দাবি আমার সব থেকে বেশি। এবং ধীরে ধীরে এই ঘটনা পরম্পরা কিন্তু চলতে থাকবে, এবং মানসিক অশান্তি মহিলাদের মধ্যে এভাবেই বাড়তে থাকবে দিনের পর দিন। তার কারণ কি না, এই সাপোর্ট সিস্টেম আমরা ইউজ করতে পারবো না। যদিও বাড়িতে স্বামী রয়েছেন আর একজন মানুষের উপস্থিতি রয়েছে, কিন্তু কি হবে সে না, একজন 35 ইয়ার্সের পুরুষ মানুষ, তিনি নাকি বাচ্চাকে বড় করতে পারবেন না, আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারবেন না, কারণ সেটা তার কাজ নয়। কিন্তু একই বয়সী আর একজন মহিলা, তিনি পেরে যাবেন। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে চাইল্ড রেয়ারিং, বাচ্চা মানুষ করা, এটা কিন্তু ইননেট বা সহজাত নয়, এটা একটা স্কিল। আমরা কি বলি প্যারেন্টিং স্কিল, স্কিল যে জিনিসটা সেটা কিন্তু ডেভেলপ করা যায় চর্চার মাধ্যমে। এটা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে, যে কোনো জেন্ডার নির্বিশেষে যে কোনো মানুষই করতে পারেন, শুধু তার মানসিকতাটা, তার অ্যাটিটিউডটা থাকতে হবে। এবং এটা কিন্তু খুব কঠিন কাজ নয়। বাবা মা এবং পরিবারের বাকিরা মিলে যদি একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা যায়, তাহলে কিন্তু প্যারেন্টিংটা অনেকটা ইজি হয়ে যায়। এবং এই প্রসঙ্গে চলে আসে আমাদের 4th পিলার, দ্যাট ইজ ইমোশনাল এনভায়রনমেন্ট। বাড়িতে যে পরিবেশটা আমরা তৈরি করি, যে ইমোশনাল আবেগের পরিবেশটা তৈরি হয়ে রয়েছে অলরেডি এক্সিস্টিং, সেটা কি? অর্থাৎ বর্তমান যেই পরিস্থিতি বাড়ির, সেখানে হয়তো যিনি উড বি বাবা বা উড বি মা, তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, বা পরিবারের বাকিদের মধ্যে বেশ একটা গণ্ডগোল চলছে, সেখানে বাকিরা এসে সাজেশন দিচ্ছেন যে বাচ্চা নিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। এই বাচ্চা তো কোনো পিল নয়, সব কিছু ঠিক করে দেবে, ওষুধ নয়। অনেক ক্ষেত্রেই অনেক কিছু সমঝোতা হয়ে যায়, ভালোভাবে চলা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু এটার অ্যাডভার্স এফেক্ট দেখতে পাই, যে সন্তান আসার পর ঝামেলা আরও বেড়ে গেল। যেখানে বাবা বা মায়ের মধ্যে একটা অ্যাবিউসিভ সম্পর্ক রয়েছে, নির্যাতনের সম্পর্ক রয়েছে, ইদার ওয়ে যে কেউ যাকে ইচ্ছে অ্যাবিউজ করতে পারে, সেখানে যদি আমরা একটা বাচ্চাকে ইন্ট্রোডিউস করি, সেখানে আবার নতুন রোল ডিমান্ড, অনেক বেশি দায়িত্ব, সেটা কিন্তু পরিবেশটাকে আরও সমস্যার করে তুলতে পারে। এবং বাকিদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যেই বাতাবরণটা থাকে, সেটা কিন্তু প্যারেন্টিংয়ে ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ বর্তমানে পরিবারের সদস্যরা ভাবে আচার আচরণে কিভাবে একে অন্যের সাথে কমিউনিকেট করছে, সেটাকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। অলরেডি যেটা বলছিলাম, একটা অ্যাবিউসিভ এনভায়রনমেন্ট, এটাকে আমরা বলি হস্টিলিটি। অর্থাৎ এখানে ঝগড়া, মারামারি, বিতর্ক, এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়ে থাকতে পারে। অনেক ক্ষেত্রে আবার এতটা কিছু হয় না, কিন্তু এটাকে আমরা বলি ক্রিটিক্যাল কমেন্ট, মানে একটু খোঁচা দিয়ে কথা বলা, একটু তির্যক মন্তব্য, একটু ঠেস দিয়ে কথা বলা, এইগুলো চলতেই থাকে যে কোনো মানুষের ক্ষেত্রে, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের ক্রিটিক্যাল কমেন্ট তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একেবারেই ফ্যাসিলিটেট করে না। নেক্সট যেটার কথা আমরা বলি, দ্যাট ইজ ওভার ইনভলভমেন্ট।
অবশ্যই প্যারেন্টিংয়ে একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ইনভলভমেন্ট ভীষণ ভীষণ জরুরি, কিন্তু ওভার ইনভলভমেন্ট বা একটা এনমেশড সম্পর্ক বাচ্চাটির গ্রোথে হেল্প করে না। মানে বাবা বা মা তার সম্পর্ক বাচ্চার সাথে এতটাই সম্পৃক্ত যে সেটা বাচ্চাকে যেন হাঁসফাঁস করে তোলে, সে বড়ই হতে পারে না, তাকে আঁটোসাঁটো করে বেঁধে ফেলে। এই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে যে ওভার ইনভলভমেন্ট প্রত্যেকের সাথে প্রত্যেকের, এটাও কিন্তু একটা উপযোগী পরিবেশ নয়। তাহলে উপযোগী পরিবেশ কোনটা? সেটা হচ্ছে ওয়ার্মথ আর পজিটিভ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ সবাইকার সাথে সবার সম্পর্কের মধ্যে যদি একটা উষ্ণতা থাকে, একটা উষ্ণতার বাতাবরণ পুরো ফ্যামিলির মধ্যে থাকে সেটা, এবং প্রত্যেকে যদি প্রত্যেককে তার বেসিক সম্মানটুকু করে, গুরুত্ব দেয়, কোনো একটা ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন থাকে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের একটা পরিবেশকে সুস্থতার দিকে নিয়ে যায়। এবং এগুলো কিন্তু খুব কঠিন কাজ নয়, এগুলো খুব সামান্য জিনিস যেগুলো আমরা একটা বাচ্চাকে দিতেই পারি। আমরা যখন এই নতুন রোলে ট্রানজিট করছি, প্যারেন্টিংয়ের নতুন রোলে, এবং সেখান থেকে নিজেরা ইন্ট্রোস্পেক্ট করে দেখছি যে আমরা কেন প্যারেন্ট হতে চাই, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা কি কি এক্সপেক্ট করতে চাই, এবং তার সঙ্গে যাচাই করে নিচ্ছি আমাদের সোশ্যাল সাপোর্ট। যদি সেটা না থাকে, সেটা আমরা প্রয়োজনে খুঁজে বার করছি, যাতে আমি ভবিষ্যতে ভালো প্যারেন্ট হতে পারি। এবং অবশ্যই আমার যে ইমোশনাল এনভায়রনমেন্ট, সেটা অন্যের থেকে হোক, এমনকি আমার নিজের ইমোশনের যে প্রকাশ, সেগুলোকে কতটা ওয়ার্মথ এবং পজিটিভ একটা রেসপেক্ট, একটা রিইনফোর্সমেন্ট, রিওয়ার্ডিং এনভায়রনমেন্ট আমি কতটা তৈরি করতে পারছি, এগুলোকে যাচাই করার মধ্য দিয়ে, মানে এই যে রাইজের কথা বললাম, সেগুলোকে যাচাই করার মধ্য দিয়ে চলুন না আমরা একটু ভেবে দেখি। ভেবে দেখলে দেখবেন হয়তো ব্যাপারটা যতটা জটিল লাগছিল ততটা জটিল নাও লাগতে পারে। আবার প্রসেসটার মধ্যে জটিলতা তো অবশ্যই আছে। এই জটিলতাটাকে যদি খোঁজারও না চেষ্টা করি, ভাবি সব কিছু এমনি এমনি হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে না। কারণ অনেক বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসেন, ভাবেন ছেলে মেয়েরা বড় হলে হয়তো অটোমেটিক্যালি তাদের জীবনে অনেক বেশি সুস্থতা চলে আসবে, তাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, তাদের ভাবনা চিন্তার ডেভেলপমেন্ট, তাদের আচরণগত ডেভেলপমেন্ট একটা সঠিক পথে এগোবে। কিন্তু বারবার তাদের হোঁচট খেতে হয়, এবং যাতে সেই হোঁচটটা না খেতে হয় তার জন্যেই এই রাইজটাকে মাথায় রাখা খুব জরুরি। ভবিষ্যতে আরও অন্যান্য এপিসোডের মধ্য দিয়ে প্যারেন্টিংয়ের অনেকগুলো টিপস আছে, যে টিপসগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্যারেন্টিং কী কী ধরনের হয় সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস monjapon.mentalhealth@gmail.com। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের ফিডব্যাক দিচ্ছেন, মতামত দিচ্ছেন, নতুন নতুন আবেদন করছেন, এবং যে আবেদনটা এক্ষুনি আমরা পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজ থেকে, বিশেষ করে যে আবেদনটা আসছে যে আমরা সেলফ কেয়ারটা কীভাবে করতে পারবো এই প্যান্ডেমিকের মধ্যে, কীভাবে আমরা প্যান্ডেমিকের পরবর্তী সময়ে নিজেদের শারীরিক মানসিক দিক থেকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, যাতে ভবিষ্যতে ভালো সঠিক সুস্থ নাগরিক হিসাবে আমরা তৈরি হতে পারি। তার জন্য পরের এপিসোডে এই সেলফ কেয়ারের বিভিন্ন দিক নিয়েই আমরা আলোচনা করব। ধন্যবাদ। সুস্থ থাকুন মানসিকভাবে, শারীরিক।